প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা সিটি কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা চতুর্থ বর্ষের আন্তর্জাতিক অর্থনীতি কোর্সটা দেখছিলাম। আমাদের চ্যাপ্টারটা আমরা দেখেছিলাম 5 নম্বর চ্যাপ্টার, সেটা ছিল আমাদের ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল পলিসি। তো আজকের আমরা গত ক্লাসে ওয়ার্ল্ড ব্যাংক এজেন্সি কি সেগুলো শুরু করেছিলাম, কিন্তু আমরা শেষ করতে পারিনি। তো আজকেরও আমাদের টার্গেট আছে যে আমাদের যে টপিকগুলো এখানে আছে সেগুলো কাছাকাছি দেখার বা শেষ করার। আহ, আমরা বলছি যে এই যে আমাদের এজেন্সিস অফ ওয়ার্ল্ড ব্যাংক, এগুলো যদি আমরা আলোচনা করতে পারি তাহলে এই ওয়ার্ল্ড ব্যাংকের যে অবজেক্টিভ বা ফাংশন সেগুলো আলোচনা হয়ে যাবে। কারণ ওয়ার্ল্ড ব্যাংকের যে এজেন্সি গ্রুপগুলো আছে তাদের যা ফাংশন সেগুলোই মূলত অবজেক্টিভ বা ফাংশন, তাদের যা সেগুলোই মূলত ওয়ার্ল্ড ব্যাংকের ফাংশনের মধ্যে পড়ে। তো এখানে আরেকটু ডিফারেন্স আছে যে সবগুলো ইনস্টিটিউশনকেই আমরা একসঙ্গে বলি না। বা যদি বলা হয় ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের অবজেক্টিভ এন্ড ফাংশন, তখন সবগুলো আসে। মূলত আমরা ওয়ার্ল্ড ব্যাংক যে ফাংশন বা অবজেক্টিভ বলি তাহলে দুটো ইনস্টিটিউশনকে বলেছিলাম, একটাকে আমরা বলেছিলাম আইবিআরডি, আরেকটাকে আমরা বলেছিলাম আইডিএ। শুধু ওয়ার্ল্ড ব্যাংকে যদি আমরা আলাদাভাবে দেখি তাহলে এই দুটো ইনস্টিটিউশন এদের যে অবজেক্টিভ বা ফাংশন আছে সেগুলোই মূলত ওয়ার্ল্ড ব্যাংকের অবজেক্টিভ বা ফাংশন। আর যদি ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের অবজেক্টিভ বা ফাংশন আমরা যে দেখি তাহলে সেক্ষেত্রে আমাদের যে 5টা ইনস্টিটিউশন আছে তাদের সবগুলোই আমাদের আলোচনায় আসে। তো সেহেতু আমরা যদি এজেন্সিস গুলো ব্যাখ্যা করতে পারি তাহলে দেখা যাবে যে এই অল ব্যাংকের মেইন ফাংশন বা অবজেক্টিভ গুলো ব্যাখ্যা হয়ে যাবে। এরপর আমরা শেষ টপিকটা বলছি নর্থ সাউথ ডায়ালগ। তো এটাতে আমাদের এফোর্ট খুব বেশি নেই। আমাদের এই তথ্যগুলো সবই একটু তথ্যবহুল এবং তত্ত্বীয়। এখানে আমাদের খুব বেশি এফোর্ট যে প্রয়োজন সেটা না। তো আহ, আমরা এখন আসি আমাদের টপিকে। তো শেষ ক্লাসে আমরা দেখেছিলাম যে আমাদের ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট, এটা আমরা শেষ করেছিলাম। তো আজকের আমরা যেটা দেখতে চাই সেটা হলো আমাদের আইডিএ, যেটাকে আমরা বলেছিলাম ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। তো আমরা বলেছিলাম কি যে এই যে আমাদের দুটো ইনস্টিটিউশন, একটাকে আমরা বলছি আইবিআরডি আর একটাকে আমরা বলছি আইডিএ, এই দুটো মিলে মূলত আমাদের ওয়ার্ল্ড ব্যাংকটার অবজেক্টিভ বা ফাংশন নির্ধারিত হয়। মূলত এই দুটো ইনস্টিটিউশনের কাজটাই হলো ওয়ার্ল্ড ব্যাংকের কাজ। তো এখন আমরা দেখেছিলাম যে এই যে আমাদের আইবিআরডি আর আইডিএ এটা মূলত সরকারের সঙ্গে কাজ করে। তো আমরা বলছি কি ওয়ার্ল্ড ব্যাংকটা আমাদের সরকারের ইনস্টিটিউশন হিসেবে কাজ করে বিশ্বের বিভিন্ন দেশে। তো এখন আমরা যদি আসি আমাদের আইডিএ টা কি এটা আমরা একটু দেখতে চাই, তাহলে আমরা ওই আগের মতোই আমাদের যে ফ্যাশনে আমরা দেখছিলাম সেখানেই আসি। তো এখন আমরা দেখি যে আমাদের আইডিএ এটা আসলে কি। তো আমরা বলছি যে আমরা আইডিএ এর ফুল মিনিংটা আমরা বলেছি। আহ, আমি তাও একটু বলে নিচ্ছি, এটাকে আমরা বললাম ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, একটু বানান ভুল হলে নিজেরা একটু দেখে নিলে হবে। তাহলে আমরা বলছি কি যে আইডি এর ফুল মিনিং হলো ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। তো আমরা এই শব্দটার সঙ্গে আমরা দেখছি কি যে এটা ডেভেলপমেন্ট রিলেটেড অ্যাক্টিভিটিস এর সঙ্গে হয়তো এর যোগ থাকতে পারে, যেহেতু আমাদের এখানে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন আছে। তো এবার আমরা আসি, আমরা বলছি যে এর আহ, আসলে এটা কি অফার করে। আহ, এর আগেরটা আমরা বলেছিলাম যে আইবিআরডি এমন সব লোন অফার করে যে লোনগুলো তাদেরকে দিয়ে থাকে যারা রিপে করতে পারে, অর্থাৎ যাদের রিপেমেন্টের ক্ষমতা আছে, ক্রেডিট অরিজিনেশন গুলোকে তারা লোন দিয়ে থাকে। তাহলে আইডি আসলে কি করে, তাহলে আমরা বলছি যে এটাও আমাদের লোন অফার করে, কিন্তু কাদেরকে অফার করে, তাহলে আমরা বলছি যে এটা অফার্স লোন। তো সেই লোনটা সে কাদেরকে দিয়ে থাকে, আহ, ব- এটা আহ, আহ, এই লোনগুলোর আর একটা ব্যাপার আছে, এটা আমাদের কিন্তু একটা কনসেশনের ভিত্তিতে করা হয়, এটাকে বলা হয় কনসেশনাল লোন। এবং বা এটাকে আবার এরা সাহায্য করে থাকে, গ্রান্টসও দিয়ে থাকে। শুধু যে লোন আমরা বলছি তা না, গ্রান্টস যেটা হয়তো পরিশোধের কোনো ব্যাপার থাকে না, যেগুলোকে আমরা বলি সাহায্য। তো এটা মূলত যে গ্রান্টস বা কনসেশনাল লোন এটা প্রোভাইড করে, এই প্রোভাইডটা মূলত সবচাইতে তাদেরকেই দিবে যারা পুয়ারেস্ট, পুয়ারেস্ট যে নেশন গুলো আছে সেগুলোকে এরা দিয়ে থাকে। তো আমরা যদি বলি যে ওয়ার্ল্ডের সবচাইতে পুয়ারেস্ট নেশন আসলে কোন রিজিয়নে আমরা দেখি, কোন মহাদেশে অবস্থিত, তাহলে যদি পুয়ারেস্ট আমরা বলি তাহলে আমরা দক্ষিণ এশিয়াকে পুয়ারেস্ট অতটা বলি না যতটা আমরা আফ্রিকান নেশন গুলোকে বলে থাকি। তাহলে আমরা বলছি যে এর তাহলে আমরা যদি বলি লোন গুলো দেওয়ার সময় এখানে খেয়াল রাখা হচ্ছে যে ওয়ার্ল্ডের পুয়ারেস্ট নেশন কারা। তো আমি যদি বলি যে ওয়ার্ল্ডের পুয়ারেস্ট নেশন গুলোকে আমি লোন দিতে চাই, তাহলে সে অর্থে কি সেই সব দেশগুলোকে ক্রেডিট ওর্দি হতে হয়? সুজানা বলো। ভাই না স্যার।
তাহলে আমরা বলছি কি যে এইসব দেশগুলো তাদের ক্রেডিট না থাকলেও তাদেরকে লোন দেয়া হয়। এটা লোন দেওয়ার উদ্দেশ্য কি? লোন দেওয়ার উদ্দেশ্য কি? মানে যে তাদের ডেভেলপমেন্ট তাদের দেশে। তাদের ডেভেলপমেন্টের চাইতে শুরুর যে আমরা যদি বলছি পুয়ারেস্ট নেশন, তাহলে তাদের যে বেসিক নিড গুলো আছে সেটা তারা মোটামুটি কোনো অংশে বেশিরভাগ ক্ষেত্রেই তারা ফুলফিল করতে পারে না। তো শুরুতে কিভাবে তাদের বেসিক নিড গুলো ফুলফিল করার জন্য কোন ধরনের ক্ষেত্রে সাহায্য করা যায় সেটা তারা চিন্তা করে, যেটা আমরা পরে দেখছি যে কোথায় সে সাহায্য করে। আ ব্যা স্যার আমরা বলছি কি বলছি আহ এখন আমরা বলছি কি যে তাহলে পুয়ারেস্ট নেশন গুলোকে সে হেল্প করতে চায়। যেমন এর আগে আমরা বলেছিলাম যে আগের যে আমাদের আইবিআরডি ছিল সেটা কোথায় দিত? ট্রান্সপোর্টেশন এ দিত, ইনফ্রাস্ট্রাকচার এ দিত, এডুকেশন এ দিত, ডোমেস্টিক পলিসিতে দিত, এনভায়রনমেন্টাল কেজের ক্ষেত্রে দিত, এনার্জি ইনভেস্টমেন্ট এর ক্ষেত্রে দিত, হেলথ কেয়ার এর ক্ষেত্রে দিত। তো এও কাছাকাছি টাইপের লোন সে প্রোভাইড করে। কারণ ওয়ার্ল্ড ব্যাংকের ফাংশনের ক্ষেত্রে আমাদের সেটাই আসে। কিন্তু এটা আমাদের মেইন এখানকার যে বৈশিষ্ট্য সেটা হলো এখানে ক্রেডিট অর্থী লাগবে না। নেশন গুলো পুয়ার তারা যদি ঋণ কোনদিন পরিশোধ করতে নাও পারে তাতেও আমাদের খুব বেশি, অর্থাৎ এই লোন গুলো আমি যখন প্রোভাইড করি তখন আমার যে একেবারে এটা ফেরত পেতেই হবে এইরকম একটা উদ্দেশ্য আমাদের এখানে থাকে না। এই ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এর ক্ষেত্রে যেটা ঘটে সেটা এরকমই হয়। তো এখন আমরা বলছি কি যে তাহলে তাদেরকে দারিদ্র্যের থেকে কিভাবে বের করে নিয়ে আসা যায়, সেই সব জায়গায় এখানে লোন প্রোভাইড করা হয় এবং তাদের স্যানিটেশন সিস্টেম অর্থাৎ স্বাস্থ্যগত দিক, হেলথ সিস্টেম কিভাবে ডেভেলপ করা যায় সেগুলো এখানে চিন্তা করা হয়। শুধু হেলথ ডেভেলপ বলতে আমরা কিন্তু শুধু যে হাসপাতাল বা এগুলো না, তাদের যে ফুড সিকিউরিটি, তারপরে আমরা যদি বলি তাদের যে স্যানিটেশন যে সিস্টেম সেটা ডেভেলপ করাই মূলত এই আইডি এর উদ্দেশ্য। তো এখন আমরা দেখি যে আইডিয়াটা আসলে এর ফরমেশন ইয়ারটা কত। তো আমরা বলছি যে এটা সংগঠিত এটার যে গঠন সেটা হয়েছিল হলো আ 24 সেপ্টেম্বর 24 সেপ্টেম্বর এটাকে আমরা বলছি 1960। তাহলে আমরা দেখলাম কি এটা 1960 সালে হয়েছে। আর আমরা আইবিআরডি কত সালে দেখেছিলাম? 1944। তাহলে আমরা দেখলাম কি আইবিআরডি যখন গঠিত হয়েছিল তখন তার থেকে ১৬ বছর পরে আমাদের সংগঠিত হয়েছে হলো আইডিএ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। আমরা বলছি যে যেহেতু এগুলোর হেডকোয়ার্টার মোটামুটি একই, তাহলে এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার আমরা বলেছিলাম আগেরটা যেমন এটাও তেমন, ওয়াশিংটন ডিসি। আমরা বলছি যে এর মেম্বার কান্ট্রিজ কতগুলো? আ সুজানা বলো আগেরটার মেম্বার কান্ট্রি কত ছিল? আইবিআরডি এর মেম্বার কান্ট্রি কত ছিল? স্যার ১৯৮ টা। ৯৮ না ৮৯? এটাতে স্যার আমাদের মেম্বার এরকমই তো। কান্ট্রিজ হলো 173। তাহলে এর মেম্বার কান্ট্রিজ আমরা বলছি ১৭৩। আ আর এটার প্রেসিডেন্ট হলো ডেভিড মালপাস। তো আমরা বলছি কি যে তাহলে আমাদের এই যে আমাদের আইবিআরডি আর আইডিএ এটা মূলত আমাদের পাবলিক সেক্টর লোন প্রোভাইড করে। তো আইডিএটাকে আমরা বললাম যে এর লোনগুলোর ক্ষেত্রে আমাদের ক্রেডিট ওর্থিনেস নেই এবং এখানে দেখা যায় যে এই লোনগুলো একটু দীর্ঘমেয়াদী হয়। এই যে আইডিএ যে লোনগুলো প্রোভাইড করে এবং সেই লোনগুলো দেখা যায় যে ৩৩ থেকে ৩৮ বছর পর্যন্ত এর মেয়াদ হয় এবং আরো যদি পরিশোধ করতে না পারে তাহলে আরো ৫-১০ বছর তাদেরকে গ্রেস পিরিয়ড দেয়া হয় যে তুমি আরো ৫-১০ বছরের জন্য পেতে পারো। অর্থাৎ এই লোনটা একটা সফট লোন। সফট লোনগুলো মূলত আমাদের আইডিএ প্রোভাইড করে। কিন্তু আইবিআরডি যে লোনগুলো প্রোভাইড করে সেটা অতটা সফট লোন না, কিছুটা হার্ড আরকি। তো এখন দেখা গেছে কি যে আমাদের এই যে আইবিআরডি, আইডিএ এটা মূলত ৭৫ টা কান্ট্রিকে এখনো পর্যন্ত সাহায্য করেছে। তার মধ্যে আফ্রিকান কান্ট্রিজ আছে আমাদের ৩৯ টা। তো আমরা এখন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন দেখলাম। তো নেক্সট আমাদের যে ইনস্টিটিউশন সেটাকে আমরা বলছি আইএফসি। তো আমরা দেখি এখন আমাদের আইএফসি টা কি? তো আমরা বলছি যে আইএফসি এটাকে আমরা বললাম আ এটার এলাবোরেশন আমরা বললাম ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। ইন্টারন্যাশনাল বলছি আমরা, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। তো এখন আমরা আসি, আমাদের মূলত ওয়ার্ল্ড ব্যাংকের এই গ্রুপগুলো সম্পর্কে জানা প্রয়োজন আছে। কারণ আ এখানে এটা জানা গুরুত্বপূর্ণ। তো এখন আমরা আসি, আমরা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন বলছি এখন। তো এটার মূলত আমাদের প্রাইমারি অবজেক্টিভ কি? আ এটা মূলত আমাদের দেখি এখানে আমরা দেয়া আছে কি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। অর্থাৎ অর্থ রিলেটেড আর্থিক বা কোনো কিছুর সঙ্গে হয়তো এটা সম্পর্ক আছে। তো সেক্ষেত্রে আমরা বলছি কি এর প্রাইমারি অবজেক্টিভ হলো আ এ এটাকে আমরা বলছি আ ইমপ্রুভ কোয়ালিটি অফ লাইভস অফ দ্যা পিপল ইন ডেভেলপিং কান্ট্রিজ।
improve quality of lives um, of the people, sorry, of the people in developing countries. যদি সব লেখা না হয় তোমরা আমাকে জানাবে, আমি সবটা লিখব না। তাহলে আমরা বলছি কি যে এটার ডেভেলপিং কান্ট্রিগুলোর পিপলদের লিভিং স্ট্যান্ডার্ড ইমপ্রুভ করা হলো আইএফসি এর টার্গেট, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। সেটা কিভাবে আমরা এখনো জানি না। এখন কথা হলো যে এর আগে যে দুটো ইনস্টিটিউশন আমরা দেখেছিলাম, আইবিআরডি আর আইডিএ, এই দুটো ইনস্টিটিউশন মূলত আমাদের যে লোনগুলো প্রোভাইড করে সেটা মূলত সে গভর্নমেন্টকে করে। কিন্তু এই যে আমাদের আইএফসি থেকে শুরু করে মিগা বা আমাদের আরেকটা আমরা দেখেছিলাম আইসিএসআইডি, তো এগুলো মূলত যে আমাদের অ্যাসিস্ট্যান্স দিয়ে থাকে সেগুলো মূলত প্রাইভেট সেক্টর রিলেটেড। তাহলে আমরা বলছি কি যে আইবিআরডি আর আইডিএ এটা পাবলিক সেক্টরকে কিভাবে ডেভেলপ করা যায় সেটা নিয়ে কাজ করে। আর এই যে আমাদের তিনটা ইনস্টিটিউশন, পরের তিনটা আইএফসি, মিগা আর আইসিএসআইডি, তো এগুলো মূলত কাজ করবে কার সঙ্গে? এগুলো মূলত কাজ করবে প্রাইভেট অর্গানাইজেশনের সঙ্গে। অর্থাৎ ডেভেলপিং কান্ট্রি বা যারা পুয়ার নেশন আছে সেই সব নেশন গুলোর যারা যাতে প্রাইভেট সেক্টর গুলো ডেভেলপ করতে পারে সেই জন্য যা যা অ্যাক্টিভিটিস থাকে এই তিনটা ইনস্টিটিউশন করে থাকে। তাহলে আমরা বললাম কি এই তিনটা ইনস্টিটিউশন লাস্টের আইএফসি, মিগা আর আইসিএসআইডি এটা প্রাইভেট সেক্টরের সঙ্গে রিলেটেড, অর্থাৎ প্রাইভেট সেক্টরকে লোন দেয়া, ইন্স্যুরেন্স দেয়া, সাপোর্ট দেয়া, নানা রকম অ্যাসিস্ট্যান্স সেগুলো মূলত করে থাকবে এই তিনটা ইনস্টিটিউশন। আর এর আগের দুটো ইনস্টিটিউশন আমাদের গভর্নমেন্টকে যে ধরনের হেল্প দরকার হয় সেক্ষেত্রে তারা প্রোভাইড করবে সেই ধরনের অ্যাসিস্ট্যান্স বা তাদের ফিনান্সিয়াল হেল্প তারা করে থাকে। তো এখন আমরা আসি, তো এখন আমরা দেখি যে এখানে আমাদের কি হতে পারে, যে তাহলে এখানে আমাদের যে ফাংশনটা আছে সেগুলো আমরা দেখি। এখানে আমাদের কি করে এরা? তাহলে এরা প্রাইভেট কোম্পানিগুলোকে হেল্প করে, হেল্পস প্রাইভেট কোম্পানিজ, যেহেতু আমাদের এটা ফিনান্সের সঙ্গে রিলেটেড, প্রাইভেট কোম্পানিজ টু মোবিলাইজ, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যে লোনটা ট্রান্সফার করা হয় সেই লোনের ক্ষেত্রে সে ফিনান্সিং ইন্টারন্যাশনাল মার্কেটস। তাহলে আমরা বলছি কি যে এই যে আমরা জানি যে এইখানে তাহলে এটা আসলে যদি আমরা বলি যে ফিনান্সিয়াল মার্কেটে আমরা, তাহলে এটা কি একটু ইনভেস্টমেন্টের সঙ্গে রিলেটেড? কারণ আমরা বলছি যে আমাদের যে ফিনান্সিয়াল যে অ্যাক্টিভিটিস গুলো সেগুলো আমরা মার্কেট ওয়াইজ করে থাকি ইন্টারন্যাশনাল মার্কেটে, অর্থাৎ ক্রস বর্ডার যেটাকে বলি সেটাকে আমরা বলছি। তাহলে এটা কি অনেকটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের সঙ্গে অনেকটা রিলেটেড। অর্থাৎ এই যে ফরেন একটা প্রাইভেট যে অর্গানাইজেশন গুলো আছে বা মাল্টিন্যাশনাল কোম্পানি গুলো আছে, তারা এক দেশ থেকে অন্য দেশে ইনভেস্টমেন্ট করবে। সেই ইনভেস্টমেন্ট প্রোভাইডের জন্য যে ধরনের অ্যাডভাইস বা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রয়োজন সেগুলো মূলত করে থাকবে কে? ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। তো ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন এই যে প্রাইভেট যে ফার্ম গুলো আছে তারা যে ইনভেস্টমেন্ট করতে চায় স্যার, তা। হ্যাঁ, স্যার এটা কি মানে যারা ইনভেস্ট করবে তাদের হেল্প করে নাকি যাদের দেশে ইনভেস্ট করা হবে তাদের হেল্প করে? না, এটা যারা ইনভেস্ট করতে চায় তাদেরকে কোন রকম অ্যাসিস্ট্যান্স প্রয়োজন হলে তাদেরকে দিবে। যেমন দেখা যায় যে সেই সব কান্ট্রির সঙ্গে আমরা আসছি, এখানে একটু পরেই আসবো। সেই সব কান্ট্রিতে নানা রকমের জি স্যার। দেখা যায় যে তাদের যে টেকনিক্যাল সাপোর্ট, তারপরে আমরা বলছি যে তাদের জন্য নানা ধরনের অ্যাডভাইস যে তুমি এই মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চাও কিনা বা করলে কেমন হবে, ফিউচার প্রসপেক্ট কি, এগুলো সম্পর্কে যে অ্যাডভাইস সেটা মূলত আমাদের আইএফসি দিয়ে থাকে। এটা গভর্নমেন্টের সঙ্গে ওভাবে রিলেটেড না। গভর্নমেন্টের সঙ্গে রিলেটেড আমরা আসছি পরে, মিগা যেটাকে আমরা দেখি এটার পরে আমরা আসছি। তো এখন আমরা আসি এখানে। আ এটাকে বলা হয় যে যেমন আমি যদি বলি যে দেখা যায় যে উন্নত দেশগুলোতে যদি ইনভেস্টমেন্ট করা হয় তাহলে সেখানকার যা রিটার্ন তার চাইতে দেখা যায় যে ডেভেলপিং কান্ট্রি বা যেসব কান্ট্রিতে রিসোর্স ইউটিলাইজেশন এখনো ওভাবে শুরু হয়নি, সেই সব কান্ট্রি গুলোতে যদি এভাবে ইনভেস্টমেন্ট করা হয় দেখা যায় যে অনেক ক্ষেত্রে তাদের রিটার্নটা অনেক হাই হয়। তো এইসব মার্কেট সম্পর্কে অ্যা অ্যা গুরুত্ব দেয়া, এবং যাতে আমরা বলছি যে আমার মেইন উদ্দেশ্য হলো ডেভেলপিং বা পুয়ার যেসব নেশন আছে সেই সব নেশনকে আমাদের তাদের কোয়ালিটি অফ লিভিং ইমপ্রুভ করা। তো সেই ক্ষেত্রে আমি যে একটা প্রাইভেট অর্গানাইজেশন যদি সেখানে যেতে চায়, তাহলে সেক্ষেত্রে আমি যে ধরনের অ্যাসিস্ট্যান্স দরকার আমি তাদেরকে দিতে চাই। তো এখন আমরা এখানে তাহলে দেখি যে এখানে আরো কি করা হয় যে এখানে প্রাইভেট সেক্টর যারা আছে তাদেরকে এনকারেজ করা হয় যে তুমি তারা এই পুয়ার নেশন বা ডেভেলপিং যে নেশন গুলো আছে তাদের এখানে যে ইনভেস্টমেন্ট করো, এবং এই মূলত ইনভেস্টমেন্ট যেসব সোর্স থেকে আসে, প্রাইভেট সোর্স থেকে, সেগুলো মূলত বেশিরভাগই ডেভেলপড নেশন গুলোর হয়।
তো ডেভেলপড নেশনের মূলত আমাদের জানি যে ক্যাপিটাল এরকম বেশি থেকে থাকে, তাদের আমাদের দেশে ক্যাপিটাল কম, সেজন্য দেখা যায় যে ক্যাপিটাল ইউটিলাইজেশন কম, এই জন্য আমরা পুয়ার। কারণ দেখা যায় যে মেশিনারি গুডস রিলেটেড বা ইন্ডাস্ট্রি রিলেটেড যেসব অ্যাক্টিভিটিস যদি বেশি হয়ে থাকে, তাহলে তার যা রিটার্ন, আমরা যদি বলি যে আমাদের দেশগুলো কিন্তু প্রাইমারি যেসব রিসোর্স গুলো আছে সেগুলোর দিকে বেশি ঝুঁকে থাকে, বা আফ্রিকান নেশন গুলো তাদের কিন্তু যে প্রাইমারি রিসোর্স গুলো কিন্তু বেশি, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে প্রাইমারি রিসোর্স গুলো যে ইউটিলাইজেশন, যে পরিমাণ মেশিনারি বা ক্যাপিটাল গুড প্রয়োজন, সেটা কিন্তু তাদের থাকে না। সেজন্য দেখা যায় কি যে এইসব রিসোর্স গুলোর ইউটিলাইজেশন বা ইন্ডাস্ট্রিকে বিল্ড আপ করার জন্য মূলত আমাদের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশনকে প্রমোট করে থাকে যে তোমরা এইসব দেশে যে ইনভেস্টমেন্ট করো। তো আমরা দেখছি কি যে এবার আমরা আসি এটার ফরমেশন কত সালে হয়েছে দেখি। তাহলে আমরা বলছি যে এটার ফরমেশন হয়েছে 20 জুলাই 1956, 20 জুলাই 1956 এ এটার ফরমেশন হয়েছে। এটার হেডকোয়ার্টার হলো ওয়াশিংটন ডিসি। হেডকোয়ার্টার আমরা বলছি ওয়াশিংটন ডিসি। এবং এখানকার একটা ব্যাপার হলো যে এখানে যদি কেউ মেম্বারশিপ পেতে চায় তাহলে তাকে কিন্তু অবশ্যই আইবিআরডির মেম্বারশিপ হতে হয়। তাহলে এখানকার মেম্বারশিপ হতে গেলে তাকে আইবিআরডির মেম্বার হতে হয়, এবং এখানে যে মেম্বার কান্ট্রিজ গুলো আছে তাদের সংখ্যা হলো, মেম্বার কান্ট্রিজ গুলো হলো নাম্বার আমরা বলছি 184। তাহলে এখানে আমাদের 184টা দেশ এখানে আছে। তাহলে ফার্স্ট দেখেছিলাম 189, তারপরে দেখলাম আমরা 173, এখন আমরা দেখছি 184। আশা করি এটাতে আর কারো সমস্যা নেই। তো এখন আমরা বলছি কি যে আহ, আহ, এখন আমি যদি বলি যে স্যার আইবিআরডির সদস্যরা তো মানে আরো 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 5 জন বেশি। তাহলে তারা হয়তো আইএফসি সদস্য না, তারা এটাতে সদস্য হতে চায় না, জি স্যার। বা এমনও হতে পারে তারা পরবর্তীতে সদস্য হতে পারে। তো এখন আমরা যদি বলি যে এই যে প্রাইভেট, হয়তো তারা সেই সব দেশগুলো অতটা প্রাইভেট অর্গানাইজেশন গুলোকে বাইরের দেশ থেকে অ্যাকসেপ্ট করে না, সেটার কারণ অন্য হতে পারে, তাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রি গুলো বিল্ড আপ করার জন্য তারা হয়তো বাইরের যেসব কম্পিটিটর আছে সেই সব দেশকে তারা নিয়ে আসতে চায় না, সেটাও কারণ হতে পারে। তো এখন আমরা যদি বলি যে প্রাইভেট ইনভেস্টমেন্ট যদি হয়, তাহলে ওয়ার্ল্ড ব্যাংক কি এক্ষেত্রে কে প্রফিট করা যাবে এরকম কি উদ্দেশ্য আহ, তারা কি এটা প্রমোট করে? এই শুধু একজন কথা বলো না, সব অন্যরাও বলো। 1317 বলো। 1317 দ্রুত স্যার বলো। কোশ্চেনটা আরেকবার বলতে কোশ্চেনটা হবে হলো, স্যার। যদি আমরা বলি যে ওয়ার্ল্ড ব্যাংক তো আমাদের বিভিন্ন দেশকে তাদের পুর নেশন থেকে কিভাবে তাদের লিভিং স্ট্যান্ডার্ড বাড়ানো যায় সেটা নিয়ে চিন্তা করে। তো এক্ষেত্রে যেসব প্রাইভেট অর্গানাইজেশন গুলোকে সে প্রমোট করছে যে তোমরা এইসব দেশে যে ইনভেস্টমেন্ট করো, যদি কোনো ফাইন্যান্সিয়াল হেল্প লাগে সেক্ষেত্রে আমি তোমাকে হেল্প প্রোভাইড করবো। তো যদি এরকম হয় তাহলে আহ, সেক্ষেত্রে কি প্রফিটের মোটিভ আছে এখানে? ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের যে একটা ইনস্টিটিউশন আমরা দেখছি আইএফসি, সেই এটার কি কোনো প্রফিট মোটিভ আছে? স্যার প্রফিট তো থাকবে তো স্যার, প্রফিট। হ্যাঁ, কারণ আমি তো প্রাইভেট অর্গানাইজেশন, আমার উদ্দেশ্যই তো প্রফিট করা। তো প্রফিট মোটিভই যদি না জি থাকে স্যার। তাহলে আমি কেন করব? তাহলে আমার মোটিভেশনটাকে আমি প্রফিট করতে চাই, কিন্তু সাথে সাথে আমার টার্গেট হলো আমি কোনটাকে বাড়াচ্ছি অর্থনীতির জিডিপি, বা যেটাকে আমরা বলি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, বা যেটাকে আমরা বলি যে ইকোনমির যে ওভারঅল যে ডেভেলপমেন্ট, সেটা আমি কিন্তু প্রমোট করতে চাই। তো আমার প্রফিটটা মোটিভ, কিন্তু প্রফিট মোটিভ দিয়ে আমি পভার্টি রিডাকশন বা যে ইকোনমির যে ডেভেলপমেন্ট সেটাকে আমি জেনারেট করতে চাই। ঠিক আছে? স্যার হ্যাঁ। তো এখানে দেখা যায় যে আইএফসি কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে বড় বড় যারা প্রাইভেট অর্গানাইজেশন আছে তাদেরকে লোনও প্রোভাইড করে। তো সেই দেখা যায় যে সেই লোনের ক্ষেত্রে এটার মেয়াদ মূলত হয়ে থাকে 7 থেকে 12 বছরের মতো এর মেয়াদ হয়ে থাকে। তো ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন থেকে আমরা ওরকম লোনের দেখি না, তারপরে মোটামুটি এখান থেকে লোন একটা এখানে লোন নেওয়ার সুযোগ আছে। তো এরপরে আমরা আসি আমাদের পরের ইনস্টিটিউশনটা হলো এটার কন্টিনিউশন। তো এখন আমরা আসি এর পরেরটাকে আমরা বলছি মিগা। অন্যরাও কথা বলতে হবে, নাহলে আমি কি করে বুঝবো যে আমি কি করছি এখানে? তারপরে এখন আমরা আসি, অন্যরা তো অনেকেই বোধহয় আছে যারা এখানে নেই, শুধু ওপেন করে চলে গেছে আমি ধারণা করছি, কারণ তোমরা কেউ কথা বলছো না। মাল্টিল্যাটারাল, এটাকে আমরা বলছি ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। ইনভেস্টমেন্ট গ্যারান্টি, GUARTE, গ্যারান্টি এজেন্সি। তাহলে এখন আমরা আসি, আমরা বলছি যে মাল্টিলেটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি।
আহ, এবার এটাকে যদি আমরা একটু ভেঙে বলতে চাই, তাহলে আমাকে কেউ এই মিনিংটা বলতে পারো যে এটার স্যার অর্থটা? ইনভেস্টমেন্ট লিখছেন। হ্যাঁ, আচ্ছা, ওটা নিজেরা ঠিক করে নিও। ইনভেস্টমেন্ট না? হ্যাঁ, জি স্যার। তাহলে এখন আমরা আসি, আমরা বলছি যে এটার তাহলে শাব্দিক অর্থ কি দাঁড়ায়? মাল্টিলেটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি অর্থ কি বোঝা যায়? মানে স্যার বহুপাক্ষিক ইনভেস্টমেন্টের গ্যারান্টির এজেন্সি। গ্যারান্টি, বাহ, ফাইন। তাহলে আমরা বলছি যে আমরা যে ইনভেস্টমেন্ট করতে চাই সেই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হয়তো যে গ্যারান্টির প্রয়োজন হয়, অর্থাৎ আমার ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট জামানত হয়তো আমার নেই, বা আমি জামানতের জন্য আমি অতটা আমার নেই। তাহলে সেই ক্ষেত্রে আমাকে যে গ্যারান্টি দিবে যে তুমি ইনভেস্টমেন্ট করো, বা সেই যে কান্ট্রিতে আমি ইনভেস্টমেন্ট করছি সেই কান্ট্রিকে ভরসার জায়গাটা কে? সেই কান্ট্রির যে ভরসার জায়গা সেটা হলো মিগা, মাল্টিলেটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। তাহলে এবার আমরা আসি। তো মূলত আমাদের এটা কি প্রোভাইড করে? মিগাটা মূলত আমাদের প্রোভাইড করে হলো ইন্স্যুরেন্স। তো সেই ইন্স্যুরেন্সটা মূলত, আচ্ছা, তার আগে আমরা দেখে আসি যে আহ, এটাকে আমরা বলছি যে মাল্টিলেটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি, তাহলে এর সঙ্গে ইনভেস্টমেন্ট আছে। তো সেই ক্ষেত্রে যে ইনভেস্টমেন্টটা হবে সেটাকে আমরা বলছি ক্রস বর্ডার ইনভেস্টমেন্ট, যেটাকে আমরা বলছি ক্রস বর্ডার ইনভেস্টমেন্ট। তাহলে ক্রস বর্ডার বললে নিঃসন্দেহে আমাদের এটা ফরেন ইনভেস্টমেন্ট, অর্থাৎ বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যাই বলি না কেন। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বললে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা ইনডিরেক্ট ইনভেস্টমেন্ট, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বললে মূলত আমাদের দেখা যায় যে ফরেন যে কোনো অ্যাসেটে আমি সরাসরি বিনিয়োগ করতে পারি। আর ইনডিরেক্ট বললে দেখা যায় যে শেয়ার মার্কেট বা সিকিউরিটি এইসব জায়গায় আমাদের ইনভেস্টমেন্ট করা আর কি। তো এখন আমরা আসি, আমরা বলছি যে আমরা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কি সেটা আমরা পরে দেখব। তো এখন আমরা বলছি কি যেটা ক্রস বর্ডার ইনভেস্টমেন্ট। কোথায় ক্রস বর্ডার ইনভেস্টমেন্টটা হয়? এটা ডেভেলপিং কান্ট্রি গুলোতে মূলত এই ক্রস বর্ডার ইনভেস্টমেন্টটা হবে। এখন এই ক্রস বর্ডার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে গ্যারান্টি প্রোভাইড করবে কে? গ্যারান্টি প্রোভাইড করবে হলো আমাদের মিগা। গ্যারান্টিটা কিসের? যেমন এই ক্ষেত্রে গ্যারান্টি এমন হতে পারে যে আমরা আহ, আহ, যদি দেখলাম এরকম যে এখানে একজন ইনভেস্টর ইনভেস্ট করেছে, ধরলাম সাপোজ বাংলাদেশে। আহ, আমরা ওভাবে এক্সাম্পলটা নিচ্ছি না, জাস্ট আমরা ধরে নিলাম বাংলাদেশ। তো যদি বাংলাদেশে দেখা যায় যে এমন একটা সময় যে একটা গভর্নমেন্টাল ইনস্টেবিলিটি আছে, অর্থাৎ আহ, যে সরকারের যে পলিটিক্যাল ইনস্টেবিলিটি, গভর্নমেন্ট না বলে আমরা পলিটিক্যাল ইনস্টেবিলিটি বলি। তো এই যে যদি এরকম আনস্টেবল কন্ডিশন হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? তো সেক্ষেত্রে এমন হতে পারে যে আমার ব্যবসায় লস করার পসিবিলিটি আছে। তো আমি একজন ইনভেস্টর, আমার যদি ব্যবসায় লস করার পসিবিলিটি আছে তাহলে আমাকে গ্যারান্টি দিবে কি যে তোমার লস হবে না, বা যদি তোমার লস হয় সেটা আমি দেখব। অর্থাৎ আমাকে যে ইন্স্যুরেন্স, সেই ইন্স্যুরেন্স যেটাকে আমরা বলি ইন্স্যুরেন্স, সেই ইন্স্যুরেন্সটা আমাকে ইনসিওর করবে কে? তাহলে সেই যে ইন্স্যুরেন্স সেটাকে আমাকে ইনসিওর করবে যে ইনস্টিটিউশন, তাকে আমরা বলছি মিগা, অর্থাৎ মাল্টিলেটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। তাহলে মিগাটা কি? যদি কোনো ধরনের লস হয় তাহলে সেই লস থেকে আমাকে বের হয়ে আসার জন্য যে ইন্স্যুরেন্স প্রোভাইড করবে সেই ইন্স্যুরেন্সটাকে আমরা বলছি, যে প্রতিষ্ঠানটা করবে সেটাকে আমরা বলছি মিগা। তো ইন্স্যুরেন্সটা মূলত আমরা কি, এটা আমরা জানি। বীমা আসলে কাকে বলে? তো বীমা হলো আমাদের যে জীবন সম্পদ বা মালামালের যে ক্ষয়ক্ষতি আছে সেই ক্ষয়ক্ষতির জন্য যে ঝুঁকি, সেই ঝুঁকিটা একজন বহন করতে চায়। সেই ঝুঁকিটা যে বহন করে তাকে আমরা বলি, যে কেউ হতে পারে বা বীমা প্রতিষ্ঠান এই ঝুঁকিটা বহন করে। এটাকে আমরা আর্থিক ঝুঁকি বলে থাকি আর কি। এটা মূলত অর্থের বিনিময়ে করে থাকে। অর্থাৎ আমরা দেখি যে বীমা করলে কি হয়, একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, এই মেয়াদের মধ্যে যদি আমার কোনো অসুবিধা হয় তাহলে বীমা যে পরিমাণ করা থাকে সেই আর্থিক ক্ষতি যে পরিমাণ আমার হয় সেই ক্ষতি বিচার করে তারা পুরো অর্থ আমাকে পরিশোধ করে দেয়। অর্থাৎ আমি না থাকলে অন্য কাউকে পরিশোধ করে দেয় আর কি। তাহলে বেশিরভাগ উন্নত দেশেই দেখা যায় যে বীমা খুব শক্তিশালী, কিন্তু বাংলাদেশে এখনো অতটা শক্তিশালী না। তো এখন আমরা বলছি কি যে এই যে আমাদের যে ইনভেস্টরদের যে ক্ষতি সেটাকে যে ক্ষতি থেকে যে বের হয়ে আসা, সেই বের হয়ে আসার জন্য যে ধরনের ইন্স্যুরেন্স বেনিফিট সেটা মূলত এই মিগা দিয়ে থাকে। অথবা যদি যারা ধার দেয় আর কি, সেই ধার দেয়া কান্ট্রি গুলোকে যদি কোনো ধরনের এরকম সমস্যায় পড়ে তাহলে সেখান থেকে বের হয়ে আসার জন্য যে গ্যারান্টি প্রোভাইড করবে সেটা মূলত আমাদের মিগা দিয়ে থাকে। তো এখন আমরা বলছি কি আহ, এখানে মূলত যারা দেখি এখান থেকে, তাহলে এরপরে আমরা বলছি এটার যদি আমরা দেখি এটার ফরমেশনটা কত সালে, এটা আমাদের 1988, এটা 12 এপ্রিল। আমি একটু দেখে বলছি, 12 এপ্রিল 1988। এখান থেকে আমরা আসি, এর হেডকোয়ার্টার আমাদের আর দরকার নেই, ওয়াশিংটন ডিসি। এখন আমরা বলছি এর মেম্বার কান্ট্রিজ হলো 181, আগেরটা আমাদের 84 ছিল, এটাতে আমাদের বলছি মেম্বার কান্ট্রিজ হলো 181। আহ, আহ, তাহলে এখন আমরা বলছি কি এটা কি প্রমোট করে? মিগা আমাদের প্রমোট করে হলো এটা ডেভেলপিং কান্ট্রির ইকোনমিক গ্রোথ প্রোভাইড করবে। সেটা কিভাবে?
ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট দিয়ে, এবং সেক্ষেত্রে আমাদের টার্গেট কি, রিডিউস পভার্টি আর জনগণের জীবনমানকে উন্নত করা। তো এবার আমরা দেখি যে এই মিগা যে আছে এটা আসলে কোথায় আমাদের ইন্স্যুরেন্স প্রোভাইড করে, কোন কোন সেক্টর গুলোতে এটা ইন্স্যুরেন্স প্রোভাইড করে। তো আমরা দেখি যে এখান থেকে আমাদের কি অফার করে মিগা। তাহলে মিগা আমাদের অফার করে ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স অফার করে কিসের ক্ষেত্রে, টু কাভার এটাকে আমরা বলছি কাভার 5 টাইপস অফ নন ফিনান্সিয়াল রিস্ক। ফিনান্সিয়াল রিস্কও প্রোভাইড করে, আবার নন ফিনান্সিয়াল রিস্কের ক্ষেত্রে ইন্স্যুরেন্স দেয়। 5 টাইপস অফ নন ফাইন্যান্সিয়াল রিস্ক, তাহলে সেক্ষেত্রে কি কি আছে। এক নাম্বারটা আমরা দেখি, যে কারেন্সি ইনকনভার্টেবিলিটি। তাহলে এখন আমরা আসি, মূলত দেখা যায় যে কারেন্সি কনভার্টেবিলিটি কি, যে একটা কারেন্সি থেকে অন্য কারেন্সিতে কনভার্ট করার যে অসুবিধা সেটাকে আমরা বলি কারেন্সি ইনকনভার্টেবিলিটি। তো যদি এরকম হয় যে একটা অখ্যাত কারেন্সি, যেসব দেশগুলো পুয়ার সেই সব দেশের কারেন্সিকে আমরা বলছি অখ্যাত কারেন্সি। তো যদি এরকম অখ্যাত কারেন্সি হয়ে থাকে তাহলে সেই কারেন্সি গুলোকে, যে কারেন্সির স্ট্রেংথ কম, তাহলে সেক্ষেত্রে ওই কান্ট্রিকে, যে কান্ট্রিতে এই ইনভেস্টর ইনভেস্টমেন্ট করতে চায়, তাহলে সেই কান্ট্রিতে সে কিভাবে ইনভেস্টমেন্ট করবে বা তার ইন্স্যুরেন্সটা কিভাবে আসবে, যে যদি সে ইনভেস্টমেন্ট করলো আমার কারেন্সিতে কিন্তু তার কারেন্সি আরো অনেক দুর্বল, তাহলে সেক্ষেত্রে কিভাবে এই সমস্যার সমাধান হবে। অর্থাৎ কারেন্সি, আর এটাকে বলা হয় যে লিগ্যাল কারেন্সিকে কিভাবে হার্ড কারেন্সিতে রূপান্তর করা যায়। যেমন আমি যদি বলি যে আমার দেশের কারেন্সি খুব দুর্বল, লিগ্যাল কারেন্সিটা কি, লিগ্যাল কারেন্সি বলতে মূলত ফিয়াট মানিটাকে বোঝায়। ফিয়াট মানিটা কোনটা, ফিয়াট মানিটা হলো যেটাকে আমরা বলি যে যার ইন্ট্রিনসিক ভ্যালু আছে। যেমন সেটা কি হতে পারে, যেমন বাংলাদেশে কাগজি নোট, কাগজি মুদ্রা। তো কাগজি মুদ্রা যদি আমি এক পাশে রাখি আর এক পাশে যদি একটা গোল্ড কয়েন রাখি, তাহলে দেখা যাবে কি যে কাগজি মুদ্রার, আমি যদি বলি কাগজ, এটা যদি আমার এটাকে যদি আমি বলি যে গোল্ডে রূপান্তর করতে চাই, তো কাগজ তো আর গোল্ড না, বা গোল্ড কাগজ না। যেমন আমি যদি বলি গোল্ডের যে কয়েন আছে সেটা দিয়ে আমি কানের দুল বানাতে পারি, কিন্তু আমার কাগজ যেটা আছে সেটা দিয়ে তো আর আমি কানের দুল বানাতে পারি না। তাহলে মূলত দেখা যায় কি যে বর্তমান সময়ে আমাদের গোল্ড বা যে পরিমাণ উৎপাদন আছে তার ভিত্তিতে একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্সি ইকোনমিতে সার্কুলেশনে থাকে। তো এখন কোশ্চেন হলো যে এই যে আমাদের 10 মিনিট সময় আছে, তো এই যে আমাদের লিগ্যাল কারেন্সিকে যদি আমরা হার্ড কারেন্সিতে রূপান্তর করতে চাই, অর্থাৎ কোনো অ্যাসেটে রূপান্তর করতে চাই, তাহলে সেক্ষেত্রে অসুবিধা আছে। যদি বলে তোমার কারেন্সি দুর্বল, তোমার কারেন্সি অ্যাসেটে কনভার্ট করলে আমার জন্য অসুবিধা আছে, সেটা আমার ইকোনমির জন্য ক্ষতি হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি বলি যে সেক্ষেত্রে ওই কান্ট্রিকে যে ইন্স্যুরেন্স দিবে যে তোমার এই কারেন্সি যদি কনভার্ট করে তোমার অ্যাসেটে, তাহলে আশা করি তোমার কোনো অসুবিধা হবে না। তাহলে সেই ইন্স্যুরেন্সটা প্রোভাইড করবে কে, সেই ইন্স্যুরেন্সটা আমাদের প্রোভাইড করবে হলো মিগা। অর্থাৎ মিগা বলবে ঠিক আছে, তোমার ওর কারেন্সিতে যদি কোনো অসুবিধা দেখা দেয় কনভার্টেবলের ক্ষেত্রে, বা যদি ওর অ্যাসেটের ক্ষেত্রে কোনো প্রবলেম দেখা দেয় ওর কারেন্সি, তাহলে সেক্ষেত্রে আমি তোমাকে সেই পরিমাণ ইন্স্যুরেন্স প্রোভাইড করবো, যে না ঠিক আছে ওর অসুবিধা হলে আমি তোমারটা দেখবো। তো এরপরে আমরা বলছি যে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আহ, আহ, এটাকে আমরা বলছি গভর্নমেন্ট, 2 নাম্বারটাকে আমরা বলছি গভর্নমেন্ট এক্সপ্রোপ্রিয়েশন। আমি একটু দেখেই বলছি, এটা গভর্নমেন্ট এক্সপ্রোপ্রিয়েশন। তো দেখা যায় কি যে দেখা যায় অনেক ক্ষেত্রে যখন প্রাইভেট কোম্পানিগুলো যারা ফরেন অন্য দেশে ইনভেস্টমেন্ট করে, তাহলে সেক্ষেত্রে তাদের একটা রিস্ক অ্যাসোসিয়েটেড থাকে। যদি তারা লস বা কোনো গভর্নমেন্টের রুলস ভায়োলেট করে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে তাদের এক্সপ্রোপ্রিয়েশন, অর্থাৎ তাদের সম্পত্তি বাজেয়াপ্তকরণের কোশ্চেন আসে। তো সেই যখন কোশ্চেন আসবে, তাহলে সেক্ষেত্রে সেই তাদেরকে যে ফ্যাসিলিটি দিবে ইন্স্যুরেন্স বা কাভারেজ, যেমন গভর্নমেন্ট কি করে, এটা দিয়ে পাবলিক যেসব সেক্টর আছে সেই সব সেক্টরে পাবলিক যেসব জনগণের কল্যাণের জন্য যেসব ইনস্টিটিউশন আছে সেখানে তারা এগুলোকে কনভার্ট করতে চায়। তাহলে সেক্ষেত্রে যদি ওই সব যারা ইনভেস্টর আছে তাদেরকে যে ইন্স্যুরেন্স বেনিফিটটা দেয়া,
যে তোমার ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এর জন্য যে পরিমাণ লস, সেই লসটাকে মিনিমাইজ করার কাজ হলো মিগা করে থাকে। অর্থাৎ ঠিক আছে, তোমার এই পরিমাণ লস হয়েছে, তার জন্য তুমি এত ইন্স্যুরেন্স পাবে। তারপরে আমরা যদি বলি যে কোনো রকমের ওয়ার, টেরোরিজম বা সিভিল ডিস্টারবেন্সের কারণে যদি আমার ব্যবসার কোনো ক্ষয়ক্ষতি হয়, তাহলে সেই ক্ষয়ক্ষতির জন্য যে পরিমাণ বেনিফিট আমার প্রত্যাশা করি, সেটা আমাকে ইন্স্যুরেন্স করবে হলো মিগা। তারপরে আমরা বলছি যে এখানে আমাদের আরেকটা আছে, যেটাকে আমরা বলি নন অনারিং অফ, সরি, এটা আমরা ওয়ার টেরোরিজম, এটা নিজেরা একটু দেখে নিলে হবে। অর টেরোরিজম, এইসব ক্ষেত্রে যেসব অসুবিধা আছে ব্যবসার ক্ষেত্রে, টেরোরিজম, আমাদের একটু সময় কমে গেছে, অর টেরোরিজম। তারপর আমরা বলছি সিভিল ডিস্টারবেন্স, অর্থাৎ নানা রকমের সাধারণের ক্ষেত্রে যেসব নানা রকমের আন্দোলন থেকে শুরু করে এগুলো নানা অসুবিধার কারণে যেসব ব্যবসার ক্ষতি হয়, সেক্ষেত্রে ইন্স্যুরেন্স প্রোভাইড করবে হলো আমাদের মিগা। এরপর আমরা বলছি যে আমাদের এটা একটু দেখি আমরা, নন অনারিং, নন অনারিং অফ ফাইন্যান্সিয়াল অব্লিগেশন, ফাইন্যান্সিয়াল অব্লিগেশন। তো এই ফাইন্যান্সিয়াল অব্লিগেশনটা কি? দেখা যায় যে যখন একজন ইনভেস্টর অন্যান্য দেশে ইনভেস্টমেন্ট করতে চায়, তাহলে আমরা বলছি যে সেখানে নানা রকমের বিধিনিষেধ বা শর্ত থাকে, যে শর্তগুলো একটা ইনভেস্টর কোম্পানিকে পূরণ করতে হয়। তো যদি সেই শর্তগুলো পূরণ করতে না পারে, তাহলে দেখা যায় কি সেখানে সেই ইনভেস্টমেন্ট অপরচুনিটি সে হারানোর সুযোগ থাকে। তো যে অব্লিগেশন গুলো সে পূরণ করতে পারে না, সেই অব্লিগেশন গুলোর জায়গায় তার ফিনান্সিয়াল সাউন্ডনেস যদি লস হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে, তারপরে সে কিভাবে এখান থেকে তার মানিকে ট্রান্সফার করবে। তো এই নানা রকমের অব্লিগেশনের এইসব ক্ষেত্রে যে ধরনের অব্লিগেশন গুলো আসে, সেই অব্লিগেশন গুলো পূরণ করে হলো আমাদের মিগা। অর্থাৎ যে বিনিয়োগের ক্ষেত্রে যে নানা ধরনের বিধিনিষেধ বা শর্ত থাকে, সেই শর্তগুলোর থেকে বের হয়ে আসার জন্য, অর্থাৎ আমি প্রাইভেট ইনভেস্টমেন্টকে প্রমোট করতে চাই, প্রমোট করার জন্য এই ধরনের বিধিনিষেধ বা শর্তের ক্ষেত্রে আমি আটকে গেছি, তো সেখান থেকে বের হয়ে আসার জন্য আমাদের যে ইনস্টিটিউশন হেল্প করে তাকে আমরা বললাম মিগা, অর্থাৎ মাল্টিলেটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। তো এরপরে আমাদের শেষ টপিক যেটা, সেটা আমরা বলছি যে আইসিএসআইডি। আমাদের সময় কমে গেছে, তো এরপর আমরা আসি, আমরা বলছি আইসিএসআইডি। এটার ফুল মিনিং আমরা বললাম ইন্টারন্যাশনাল সেন্টার, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট, ডাবল টি একটা বেশি হয়ে গেছে, সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস। আমরা পরের টপিকগুলোতে যেহেতু আমাদের পয়েন্ট আকারে আছে, সেটা আমাদের অসুবিধা হবে না। সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউট। এবার যে কেউ আমাকে বলো যে তাহলে এখান থেকে যদি আমরা বলি যে আইসিএসআইডি, তাহলে এই আইসিএসআইডি মূলত যদি আমরা শাব্দিক অর্থ দেখি, তাহলে শাব্দিক অর্থটা কি বোঝায়? যে কেউ একজন বলো, আদ্রিতা বলো। স্যার এটা তো লেখাই ইন্টারন্যাশনাল সেন্টার সেটাই তো, ফর এটা বাংলাকে আমার একটু সেটেলমেন্ট সুন্দর অফ করে বুঝাই দাও, যে এটা কিসের ক্ষেত্রে, এটা মানে কি, এটা কি আসলে, এখানে একটা আর বেশি হয়ে গেছে, মানে ইনভেস্টমেন্ট করার টি বেশি ক্ষেত্রে আছে। এই ইন্টারন্যাশনাল ক্ষেত্রে যেই ডিসপিউট মানে তো হচ্ছে ঝামেলা আর কি, মানে হ্যাঁ, যেগুলা, মানে বিরোধ যেটাকে আমরা বলি দুই পক্ষের মধ্যে। হ্যাঁ হ্যাঁ ওগুলা হচ্ছে ঠিক করার জন্য যে সেন্টার তাহলে বা আমরা বলছি কি যে এর অর্গানাইজেশন। আগ পর্যন্ত আমরা দেখে আসলাম যে আমাদের মিগা, আইএফসি, এরা নানা রকমের ফিনান্স বা ইনভেস্টমেন্ট রিলেটেড অ্যাক্টিভিটিস করে থাকে, তাই তো? কেউ ইনভেস্টমেন্ট করে, কেউ ইন্স্যুরেন্স প্রোভাইড করে যেসব অসুবিধা আছে সেগুলো থেকে বের হয়ে আসার জন্য। কিন্তু যদি দুই পক্ষের মধ্যে কোনো ধরনের বিরোধপূর্ণ সমস্যা দেখা দেয়, যে ব্যবসা করতে যে ব্যবসার শর্ত ভঙ্গ বা নানা কারণে যদি দুই পক্ষের মধ্যে কোনো বিরোধ দেখা দেয়, নানা রকমের তাদের যে মধ্যে ইন্টারনাল বেনিফিট আছে, সেই বেনিফিটগত যদি কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে সেই বেনিফিটের ক্ষেত্রে যে আরবিট্রেশন হবে, অর্থাৎ ইন্টারন্যাশনাল যে আরবিট্রেশন, সেই ইন্টারন্যাশনাল আরবিট্রেশন, সেটাকে আমরা আরবিট্রেশন অর্থ হলো মধ্যস্থতা করা, বা যে আমরা ডিসপিউট সেটেলমেন্ট যেটাকে আমরা বলি, যেটাকে বলা হয় কনসিলিয়েশন বিটুইন টু ইন্টারন্যাশনাল ইনভেস্টর্স। কনসিলিয়েশন অর্থ হলো মিটমাট করে দেওয়া, মিলেমিশে চলা আর কি। আরবিট্রেশন অর্থ হলো মধ্যস্থতা করা, দুজনের ক্ষেত্রে যে মিলেমিশে চলার যে একটা নীতি, সেটা প্রোভাইড করা। তারপরে আমরা যদি বলি যে কোনো রকম যদি বিরোধ দেখা দেয়, তাহলে সেই বিরোধপূর্ণ পরিবেশকে মধ্যস্থতা করা, বা এটা মূলত আমাদের দেখা যায় যে সালিশ বা মীমাংসা করা। এই যে ইনস্টিটিউশনটা যেটাকে আমরা বলি, এই ইনস্টিটিউশনটার নাম হলো আইসিএসআইডি, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস। তাহলে এটা আমরা দেখি এটা আসলে কত সালে ফরমেশন হয়েছিল। এটা 1966, এটা 14th অক্টোবর,
14th অক্টোবর, এটাকে আমরা বলছি, এটা আমি দেখেই লিখছি, এটা যে কোনো জায়গায় পাওয়া যাবে। 1966, এটার হেডকোয়ার্টার আমাদের সেম ওয়াশিংটন ডিসি। ওয়ার্ল্ড ব্যাংক রিলেটেড যত অ্যাক্টিভিটিস দেখছি আমরা, সবই হলো আমাদের এটা হলো আমাদের ওয়াশিংটন ডিসিতে এর হেডকোয়ার্টার। তাহলে আমরা বলছি যে এর সদস্য মেম্বার হলো 154টা। এখন কথা হলো যে যদি আমাদের দেখি যে এটার মূলত মেইন উদ্দেশ্য কি, এটা কি উৎসাহ দেয় যে ইন্টারন্যাশনাল যে ইনভেস্টমেন্ট হবে, সেটা যদি দুই দেশের মধ্যে যদি কোনো ধরনের ডিসপিউট হয় দুই দেশের মধ্যে, তাহলে সেই ডিসপিউট যে আছে সেটা সেটেলমেন্ট করা এর কাজ। তাহলে সেটেলমেন্ট করলে কি হয় যে ইন্টারন্যাশনাল যে ইনভেস্টেড যে ফ্লো, অর্থাৎ যেটাকে আমরা বলি যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, সেই ফ্লোটা মূলত বাড়বে। সেই ফ্লো বাড়লে কি হবে, ফ্লোটা বাড়লে আমরা জানি যে যেসব দেশ পুয়ার নেশন বা ডেভেলপিং নেশন আছে তাদের সেখান থেকে লিভিং স্ট্যান্ডার্ড বাড়বে, ইকোনমিক গ্রোথ হবে, অর্থাৎ সার্বিকভাবে অর্থনীতি ভালোর দিকে যাবে। তো আমাদের মূলত আজকের এই পর্যন্ত। এখান থেকে কোশ্চেন থাকলে বলো, কারণ আমাদের আর 2 মিনিট সময় আছে। আমরা এখন ওয়ার্ল্ড ব্যাংকের অ্যাক্টিভিটিস আর যেতে পারবো না হয়তো, তারপরও আমাদের আর এখানে যাওয়ার সুযোগ নেই। আমরা পরের ক্লাসে পরের থেকে শুরু করে বাদ বাকি যে টপিক গুলো আছে সেটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। এখান থেকে কোশ্চেন থাকলে বলো। না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা আজকের এখানে শেষ করে দিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন ক্লাস শেষ করে দিলাম। আজকের কতজন তোমরা প্রেজেন্ট আছো? 35, ঠিক আছে। স্যার স্যার 1 মিনিট স্যার, আমি আমার রোলটা দিতে আসলে ভুলে গেছি, একটু আমি রোলটা দেই। সমস্যা নেই, 35 জনকে আমি প্রেজেন্ট পেয়েছি, এই যে এখানে 36 দেখাচ্ছে স্যার আমি ওই যে সহ। চ্যাট বক্সে আমার রোলটা আমার লিখা হয় নাই আসলে। আচ্ছা, সমস্যা নেই, ওকে, ঠিক আছে। আচ্ছা, তুমি তাহলে স্যার লিখো, 1 মিনিট। তোমার ম্যাডামরে দিয়ে জি দিও, স্যার। ওকে। এত যে সাউন্ড। ওকে, তাহলে আমরা লিখেছো? জি স্যার। ওকে, তাহলে আমরা এখানে শেষ করে দিলাম। আমরা 35 জনকে ক্লাসে পেয়েছি।